থাকতাম বোধহয় যে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। সকালে বেরিয়ে তারপরে গিয়ে পুরনো জায়গাটাতে ঘুরে টুরে আর ওই মন্দিরে গিয়ে অনেকক্ষণ দেরি হয়ে গেছে। এখন প্রায় ঘড়িতে ওই 5টা সাড়ে 5টা পর্যন্ত বাজে। এবার দেখুন, এখান থেকে আমাদের যেতে হবে যেটা অ্যাকচুয়ালি যেই বাড়িটাতে আমেরিকায় আসার পর প্রথম থাকতাম, সেই আন্টির বাড়ি অলওয়েজ বলি আমি ব্লগে। তো ওখানে যাব, কিন্তু এই যে নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক যাওয়ার জন্য বেশ কয়েকটা ব্রিজ ক্রস করতে হয়। তো নিউ ইয়র্কের একদম শেষের দিকেই বলতে গেলেই লং আইল্যান্ড বলে জায়গাটা। আজ শনিবার হলেও দেখছি বাবা রাস্তা জুড়ে বেশ জ্যাম। অ্যাকচুয়ালি আমরা ওই মন্দির থেকে বেরোলাম তো, আর মন্দির থেকে বেরোতে বেরোতে ঠিক এই 5:30 মতো বেজে গেছে। আর এই টাইমটাতেই দেখছি যত সমস্ত কাজ ফেরতি মানুষ সবার ভিড় বোধ হয় এই সময়তেই। আর কি রাস্তাটায় লাল হয়ে আছে জানেন, পুরো ম্যাপটাই দেখছি একদম লাল হয়ে আছে। আর এখানকার এদেশের রাস্তায় এই যে হোপ বলে লেখা আছে না, এই হোপ বলে একটা লেন হয় জানেন তো। এই হোপ লেনটার মানে হচ্ছে গিয়ে এই লেনে একমাত্র, মানে এটা সাধারণত সব রাস্তাতে থাকে না, কোনো কোনো রাস্তাতেই একমাত্র হোপ লেন কিছুটা রাস্তা জুড়ে থাকে, এরকম ওপরে বলা থাকে। আর ওপরে এই যে গ্রিন গ্রিন সাইনবোর্ডগুলো, তার পাশে একটু করে জায়গা কালো, আর সেখানে একটা সাদা রঙের বরফি। ঠিক তেমনই দেখা যায় এই যে রাস্তার নিচেও এরকম বরফি করা থাকে। আর এই হোপ লেনের মানে হচ্ছে গিয়ে এই লেনে সেই সমস্তই গাড়ি চলতে পারে যেই গাড়িতে 3 জন বা তার বেশি সদস্য বসে আছে। আর এছাড়া ওই সাদা রঙের বোর্ডে ছোট্ট করে কালোর মধ্যে সাদা ওই বরফি, ওরকম দিয়েও এর সিম্বলটা করা থাকে এই হোপ লেনের। এগুলোতে বেশ সুবিধেই হয়, কারণ এইরকম রাশ জ্যামওয়ালা রাস্তাতে তখন যদি তাড়াহুড়ো থাকে কারোর কোথাও যাওয়ার জন্য, তখন ওই বেশি সংখ্যক লোক হয়ে থাকলে এই লেনগুলোতে ধরে গেলে, ওই লেনগুলোতে তো অতগুলো গাড়ি থাকে না, কম সংখ্যক গাড়ি চলাচল করে, তো ওই লেনে তখন গেলে সুবিধেই হয়। এই দেখুন, গল্প করতে করতে আর একটা ব্রিজে উঠে গিয়েছি। এইটা হচ্ছে গিয়ে ভ্যারিজোনা ব্রিজ, আর এর আগে যেই ব্রিজটাতে উঠেছিলাম ওটা হচ্ছে গিয়ে গোথেল ব্রিজ। একটু আগেই দেখুন আকাশ কেমন পরিষ্কার নীল ছিল, আর এখন আবার কিরম ঘন কালো মেঘ হয়ে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। না তো জানেন এই ব্রিজটা দিয়ে কতবার গিয়েছি, আর কি সুন্দর দেখতে লাগে ব্রিজটা। আর আজকে এরকম আকাশ গুরুগম্ভীর হয়ে আছে, চারিদিকটা অন্ধকার, ব্রিজটাও যেন দেখতে কেমন একটা একা একা মনমরা টাইপের লাগছে, ঠিক একদম এই দেশটার মতো একাকিত্বে ভরা। আসলে আজকে সেই পুরনো জায়গায় যাচ্ছি তো, তাই অনেক কিছু মনে পড়ছে। আর মনে পড়ছে বলে সেই দিনগুলোর কথাও মনে পড়ে যাচ্ছে, যখন একা একা এসেছিলাম আর একাই থাকতাম। বন্ধু বান্ধব ছিল, কিন্তু ওই বন্ধু বান্ধবই সব। কিন্তু সব সময় তো আর সবাই একসঙ্গে মিলে থাকা সম্ভব হয় না। কারোর হয়তো কাজ থাকে, কারোর হয়তো অফিস থাকে, কেউ বা হয়তো তাদের বাচ্চা নিয়ে ব্যস্ত। এই সমস্ত মিলেই হচ্ছে মানুষের জীবন। আর সেই সময় আমার কিছুই ছিল না, রনও তখন হয়নি, সেজন্য একা থাকতাম। সত্যিকারে বলতে গেলে আমেরিকাকে দেখতে দূর থেকে খুবই রঙিন, খুবই সুন্দর, একদম শান্তির সব কিছুই মনে হয়। হ্যাঁ, সব কিছুই আছে, দেশটা শান্তিরও, কিন্তু তার মধ্যেও জানেন তো কোথাও না মানুষ খুবই একা। এই সঙ্গীগুলো না থাকলে, মানে বন্ধু বান্ধব যদি না থাকে, তাহলে তো আর কথাই নেই। ওই জন্যই তো যখন প্রথম নর্থ ক্যারোলিনাতে আসবো বলে ঠিক হলো, বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। মনটাও খারাপ হচ্ছিল যে একে তো বাবা আমেরিকা, তাড়াতাড়ি বন্ধু পাওয়া মুশকিল, সবাই যেন ভীষণই ব্যস্ত। মানে আশপাশে রাস্তাঘাটে পাড়া প্রতিবেশী সকলকেই কাউকে দেখতে পাওয়া যায় না যে এমনি দাঁড়িয়ে দুটো গল্প করছে।
আমাদের দেশে কি হয় বাবা, জানালার পর্দা সরিয়ে সরিয়ে পাশাপাশি বাড়ি, 4টে গল্প হয়ে গেল, আধ ঘন্টা ওইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয়ে গেল, ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনি টু ব্যালকনি, ছাদ টু ছাদ, কত গল্প হয়ে গেল। এদেশে তো বাবা ছাদই নেই আবার বাড়ির। সত্যি তো, বরফের দেশে তো আর ছাদ থাকবে না, কারণ বাড়ির চালগুলো তো এই ত্রিভুজ আকৃতি মার্কাই বানাতে হয়। তারপরে তো আবার কথা কে কার সঙ্গে বলবে, এই তো গেল বাবা প্রথম একটা সমস্যা। এই জন্য জানেন তো, আমার একটা বান্ধবী আছে, সে প্রায়ই এখানে পিএইচডির কাজ করতে আসে, আর এসে বলবে বাবা আমি এখানে একা একা থেকে থেকে না বোর হয়ে গেছি, ওই একা যদি আরও কেউ চলে আসে। আমরা তো তাও হাজব্যান্ড ওয়াইফ এসেছিলাম, কিন্তু যারা ওই পড়তে একা আসে, বন্ধু বান্ধব যদি না হয় তাহলে কিন্তু ভীষণ সমস্যায় পড়ে। আমার ওই বন্ধুটিই তো শুধু আমায় বলতো, বাপরে এখানে যা একা একা থাকা, আমি থাকতে পারবো না। ওই কিছুদিনের জন্য কাজ করতো, করে তারপরে কাজ মিটিয়ে বাড়ি চলে যেত, আবার আসতো, এসে ওই কোনো রকমে কটি মাস কাটিয়ে আবার বাড়ি চলে যায়, এরম করেই। আর তাছাড়া তো এই যে কর্মব্যস্ততা বলছি, দেখুন না, এই যে এত বড় একটা পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, কোনো রাস্তায় লোক দেখতে পাওয়া যায়? একসঙ্গে দল বেঁধে হাঁটা, দল বেঁধে গল্প, এসব তো কিচ্ছু দেখতে পাওয়া যায় না, শুধু গাড়ি আর গাড়ি আর ফাঁকা ফাঁকা রাস্তা। আর তাছাড়া কাজ না করে তো এদেশে থাকাও যায় না, এটা তো বড় সমস্যার। মানে যেই ভিসায়, এক একটা ভিসার আবার এক এক রকম নিয়ম। যাদের গ্রিন কার্ড হয়ে গেছে বা যারা এদেশের নাগরিকত্ব পেয়ে গেছেন তাদের কথা আলাদা, তারা অনেক রকম সুযোগ সুবিধাও পেয়ে থাকেন। আর তাদের ওই রকম জানেন তো, একটা চাকরি কোনো রকমভাবে যদি ছাড়া হয়ে যায়, তারপরে আরেকটা চাকরিতে কোনো গুনতি দিনের মধ্যেই যে ঢুকে যেতে হয় এরকম নয়, তারা যত খুশি সময় নিয়ে তারপরে গিয়ে ঢুকতে পারে। কিন্তু যারা এই ভিসায় থাকে তাদের তো আবার সেটা সমস্যা। এরম তো নয় যে কারোর কোনো স্কিল জানা নেই কিন্তু জব করছে বা এদেশে অড জব করছে, সেরকম তো নয়, ধরুন স্কিল্ড লোকজনই, কিন্তু চাকরি ঠিক ওই 60টি দিনের মধ্যে খুঁজে ঢুকতেই হবে, না হলেই বাবা দেশ থেকে বেরিয়ে যেতে হবে। সেটার সমস্যা কেন জানেন তো, ওই বাড়ি গাড়ি সব কিছুর ডিপেন্ডেন্সি থাকে, এই এত কিছু কেনাকাটি ওই হঠাৎ করে ফেলে দিয়ে তো আর চলে যাওয়া যায় না। যাকে এই দেখুন পুরনো পাড়ায় ঢুকে গিয়েছি এবার। এই তখন একা একা এই সমস্ত রাস্তা দিয়ে না হেঁটে বেড়াতাম। ওই যে ডান সাইডে বাঁ সাইডে সব মানুষ হাঁটার জন্য যেই রাস্তাগুলো ছোট ছোট করে করা আছে, সরু সরু, এই জায়গাগুলো দিয়ে হাঁটা যায়, সাইক্লিং করে যাওয়া যায়, তো ওইখান দিয়ে হাঁটতাম। আর লোকের বাড়িতে কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখতো, গরমকালটা স্পেশালি, মানে বসন্তকাল থেকে গরমকাল তো মানে এদেশের মানুষের কাছে একটা বিশাল সেলিব্রেশন বলতে পারা যায়, কারণ এই সময়টাতে এরা এত সুন্দর করে সব বাইরের ব্যাকইয়ার্ড বলুন, তারপরে এই সামনের ফ্রন্টগুলো এত সুন্দর করে ফুল টুল দিয়ে সাজান, আর তাছাড়াও আরও কত ডেকোরেটিভ জিনিস কিনে এনে সব সুন্দর করে সাজিয়ে রাখেন। আর সেগুলো দেখতে দেখতে কত কি ভাবতে ভাবতে ঘুরে বেড়াতাম। আর এই যে দেখুন বাঁ দিকের যে বাড়িটা, ওটাতেই আমরা তখন থাকতাম। দাঁড়ান গাড়িটা একটা কোথাও পার্কিং করে আসি। এত জ্যাম সারা রাস্তাটায়, এত বছর যে থাকতাম বোধহয় জ্যাম মোটামুটি হতো এরকম, কিন্তু পুরোটা রাস্তা পেতাম না বাপু। যাই হোক, পুরনো বাড়ির মানে আমেরিকায় এসে প্রথম যেই বাড়িটাতে থাকতাম সেই পাড়াটায় এসে পৌঁছে গেছি। এই দেখুন সেই পাড়াটা তো এই আস্তে আস্তে এতক্ষণ দেখাচ্ছিলামই, তো এইটাই হচ্ছে সেই রাস্তা। এখান দিয়েই যেতাম, এখান দিয়ে সেই বলতাম না যে ওই দেখুন খরগোশ লাফাচ্ছে ওইখানে দুটো, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এই পাড়া দিয়ে বেশ দারুণ বলুন জায়গাটা। দুধারে সারি সারি দিয়ে কি সুন্দর বাড়ি, আর সবই দেখুন ডিজাইনগুলো এইরকমই, মানে বাড়ির সামনে একটুখানি করে বাগান, আর এইরকম বড় গাছ আছে 2টো কি 3টে, আর পেছন দিকটায় ব্যাকইয়ার্ড বাড়ির, আর সামনে গাড়ি রাখা আছে। এই যে ঘাস বসানো আছে, এরও তো আবার এদেশে বহু নিয়ম। ঘাস আবার বিশাল বড় হয়ে গেলেও চলবে না, আবার একদম ন্যাড়ামুড়ো খড়খড়ে হয়ে শুকিয়ে মরে গেলেও চলবে না। ইভেন এই গাছগুলো বসানোর ক্ষেত্রেও তো জানেন
মানে একটা না দুটো কটা বেশ বড় বড় গাছ বসাতে হয়, নাকি না থাকলে নয়, বা দুটোর বেশি বসানো যায় না। এগুলো যাদের বাড়ি আছে তারাই বেশি ভালো বলতে পারবেন। আমার ওই সব শোনা আর কি। আর আন্টিদের তখন দেখতাম প্রতিদিন নিয়ম করে, মানে যখনই ঘাস বড় হয়ে যেত তখনই নিয়ম করে এই ঘাসগুলো কেটে ফেলতেন। এবার দেখুন, ঘাস থেকে গঙ্গা ফড়িং না লাফিয়ে এবার একটা ব্যাঙ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। খরগোশ দুটো এইখানটা না, একটু দূরে। হ্যাঁ, এই সময়টা ওই এপ্রিল মাসের শেষ ছিল তো, সেই জন্য তখনও এই বিকেলের দিকটাতে, সন্ধ্যের দিকটাতে বেশ ঠান্ডা ঠান্ডা। আবার নিউ ইয়র্ক সাইড মানে তো ঠান্ডাটা তখনও কাটেনি। ওই মে মাসের হাফ অবধি বেশ ঠান্ডা থাকে, তারপরে গিয়ে আস্তে আস্তে করে কমে। আর এই দেখুন, এই হলো সেই বাড়ি। কিন্তু এখন দেখছি বাড়িটা বেশ নতুন করে ফেলেছে। আসলে বাড়িতে গিয়ে আর কাউকে ডাকলাম না, কারণ জানি না যে আন্টিরা আছেন কি না। আর আন্টিদের ফোন নাম্বারগুলোও জানেন তো কোথায় কোথায় চলে গেছে। মানে যেই নাম্বারগুলো আছে সেগুলোতে কন্ট্যাক্ট করে হয়তো দেখলে হতো, কিন্তু আমরা কখন পৌঁছবো, কখন কোথায় থাকবো সেই বুঝে আর বলিনি। আর বেসিক্যালি আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের এই বাড়িটা একটুখানি দেখে যাওয়ার, চোখের দেখা, যেখানে প্রথম এসেছিলাম। তো সেজন্যই আমরা আর সেভাবে কন্ট্যাক্ট করিনি। তবে এই আন্টি আর আঙ্কেল কিন্তু আমাদের বহু দিক দিয়ে হেল্প করেছিলেন। গাড়ি ছিল না তখন, প্রথম প্রথম এসে তো এদেশে গাড়ি তো খুবই একদম নির্ভরতার একটা জিনিস। আর গাড়ি প্রথম প্রথম লাগেই, কিন্তু প্রথমেই গাড়ি সকলের হয়ে ওঠে না। কিছু ওই লিগাল কাজকর্ম করতে হয়, তারপর গিয়ে SSN বার করতে হয়। তারপরে তো যদি কারো ড্রাইভিং লাইসেন্স না থাকে তাকে তো নতুন করে ড্রাইভিং শিখতেও হয়, তবে গিয়ে গাড়ি কেনা। আর সেজন্য আমাদের ছিলও না বলে আন্টি আর আঙ্কেল বহু হেল্প করতেন। এমনকি জানেন তো, আন্টি আমাকে জব করবার জন্যও বলেছিলেন। কি ফুড অফ দি হাই রন, লেটস গো। পাগল, তাহলে দেখা হলো। এই স্ট্রিটসগুলো খুবই ভালো লাগতো, শান্তি স্ট্রিটস, ঝামেলা নেই, কোনো নেই। স্নো পড়তো, যে হতো শুধু নিজেদের অফিসে যাও আর চলে আসো। বাকি টাইমটা মানে এই অ্যাপার্টমেন্টের থেকে তো অনেক ভালো, তাই না? তবে এই যে জায়গাটা দেখছেন বাঁদিকে, ড্রাইভওয়েটা আর এই সামনের ফ্রন্ট ইয়ার্ডটা পুরো স্নো পড়তো যখন, 1 হাঁটুর থেকেও বেশি স্নোতে ভর্তি হয়ে যেত। তবে সেগুলো কিন্তু পরিষ্কারও করতে হতো নিজেদেরকেই। ওই বললাম যে দেশটাকে স্বপ্নের মতো মনে হলেও বাস্তবটা কিন্তু বেশ কঠিন। আবার আন্টিদের ব্যাকইয়ার্ডে জানেন তো কত কি চাষও করতেন, বেগুন, টমেটো, বিনস, আর এত এত ফলতো, আর সেগুলো আমাদেরও কত কত দিয়ে যেতেন। সো আমাদের লং আইল্যান্ড ঘোরা হলো। ঘোরা বলতে ঘুরতে এসেছি 10 মিনিট, এসেছি 3 ঘন্টা ধরে। তো এই সেই পুরনো জায়গা যেখানে প্রথম আমরা আমেরিকায় এসে পা দিই। তখনকার দিনগুলো চিন্তা করলে বেশ ভালোই লাগে, নস্টালজিক ব্যাপার স্যাপার। হ্যাঁ, একটু আশপাশ তাহলে ঘুরে 2-1 জায়গা দেখে চলে যাই। হ্যাঁ, আবার সেই কত 2-3 ঘন্টা যেতেও হবে। 2-3 ঘন্টা গিয়ে হোটেলে চেক আউট করে আজকে আর রেস্ট নিয়ে কালকে আবার নিউ ইয়র্ক সিটি সকাল সকাল বেরোতে, নাহলে এরকম মেঘলা হয়ে গেলে ভালো লাগবে, ঠান্ডা হলো। রনের বুঝি খিদে পেয়েছে নাকি এবার? এই সামনের দিকে বাড়ির যেই অংশটুকু, এইখানে খুব একটা কাউকে ওই সবজি টবজি বসাতে দেখি না, কিন্তু ব্যাকইয়ার্ডগুলোতে দেখি মানুষ প্রচুর এরকম সবজি নিজের পছন্দ মতো চাষ করে, বসায়। সেরকম আন্টিরাও বসাতো আর আমাকে ওরকম ভরে ভরে দিত। তখন তো দুজনের সংসার, আর অত কোথায় লাগে, খুব একটা লাগতো না।
অত রান্নাও তখন শিখিনি। একটা বেগুন নিয়ে 4বার ভাবতাম যে সেটা দিয়ে কি বানাবো। আর এই দেখুন, এই গ্রসারি শপটা কি ফুড বলে, এইটাই হচ্ছে গিয়ে প্রথম গ্রসারি স্টোর যেখানে প্রথম আমেরিকাতে আসার পরে আসতাম। শুধু এখানে সবজি টবজিও টুকটাক পাওয়া যেত, আবার বাসনপত্রও পাওয়া যেত। বেশ ভালোই লাগতো, মাঝে মাঝে একাই এসে বাজার করে চলে যেতাম। আর তারপরে তো আন্টি আরও কত কিছু বলেছিল, এমনকি জব করার জন্যও বলেছিল জানেন। কিন্তু ওই এদেশের তো প্রচুর নিয়ম কানুন আছে, জবে পারমিশন যদি ঠিকঠাক না হয় তাহলে জব করাটাও ইল্লিগাল, সেই জন্য আর তখন করিনি। তামান্না বিউটি সেলুন হয়ে গেছে আমার পাশে। সব ঘুরতে ঘুরতে আর সব কিছু মনে পড়তে বেশ নস্টালজিক লাগছে, আর সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তুই তো তখন ছিলি না, তাহলে এখন তুই সঙ্গে নিয়ে আসলাম, তো বেশ আমাদের মনে হচ্ছে যে তাহলে আমাদের এই লং আইল্যান্ডের স্মৃতির সঙ্গে তুইও জুড়ে গেলি। দাঁড়ান বাবা, এবার সকাল থেকে ঘুরে ঘুরে এবার একটু চা খিদে পেয়েছে। আর এই গ্রসারি স্টোরটা, এটা হচ্ছে গিয়ে একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোর, এখানে চাটাও পাওয়া যায়। তাহলে একটু চা নিয়ে তারপরে একেবারে রওনা দেব। আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্লগটা দেখার জন্য।